তাকে যখন ঝোলানো হয় ফাঁসিতে তখন ছেলেটির দুটি পা ছটপট ছটপট করতে থাকে, লটকে যায়। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই মুহূর্তে সৃজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই মুভিটার রিভিউ আমি একটু দেবার চেষ্টা করব। তার আগে বলে নি, এই সিনেমাটি একটা অ্যাডাপ্টেশন ভার্সন। তবে তার আগের কথা আরেকটি বলতে হবে, এর উৎস কোথায়। 1957 সালে 12 অ্যাংরি মেন বলে একটি সিনেমা এসেছিল। সেই সিনেমাটির অনুকরণ বা অনুসরণ করে প্রচুর সিনেমা তৈরি হয়েছে বিভিন্ন ভাষায় সারা পৃথিবী জুড়ে। 1985 সালে এই সিনেমাটির অনুকরণ করেই এক রুকা হুয়া ফয়সলা বলে বাসু চ্যাটার্জি হিন্দিতে একটি ফিল্ম তৈরি করেছিলেন। সেই এক রুকা হুয়া ফয়সলার দিকে তাকিয়েই যদি আজকের সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমাটি সম্বন্ধে বলতে হয়, তবে একটা কথা অকৃপণভাবে বলতে হবে, ওই সিনেমাটা হয়তো 1985 সালে একেবারে অসাধারণ বেশ কিছু অভিনেতাকে নিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু সৃজিত মুখার্জি 2025-এ এসে আরও যে অসাধারণ 12 জন অভিনেত্রীকে নিয়ে এই সিনেমাটি তৈরি করলেন, সেটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দিল বাংলা তথা সারা ভারতবর্ষের সিনেমার ইতিহাসে। সৃজিত মুখার্জির পরিচালনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমতো অবস্থায় আমার মতামত অনেকেই জানেন। আমি ব্যক্তিগতভাবে এই পরিচালক মানুষটিকে বিশেষভাবে পছন্দ করি। সবটাই যেন তিনি অন্যভাবে পরিবেশন করেন। আর এই সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমাটি দেখার পরে একটা কথাই মনে হলো, এক রুকা হুয়া ফয়সলায় হয়তো আজ থেকে অতগুলো বছর আগে টেকনোলজি এত উন্নত ছিল না, তবে যা করার ছিল সেটা হলো ভাবনা। সেই ভাবনার আমূল পরিবর্তন করে দিয়ে এবং ভাবনাকে উড়তে দিয়ে ভাসতে দিয়ে এমন একটা জায়গায় সৃজিত মুখার্জি তার এই সিনেমাটি নিয়ে গেলেন যেটা ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেল। যে কজন দর্শক থিয়েটার হলে গিয়ে দেখবে তারা কিন্তু একেবারে বাকরুদ্ধ হয়ে বেশ কিছু সময় থাকতে বাধ্য হবে। সব গল্পের পিছনে বিশেষ ভাবনার প্রয়োজন রয়েছে, আর সেই ভাবনাগুলোকে যদি নিয়ে দু চার কথা বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে এই প্যারালাল জুডিশিয়াল সিস্টেমটা কি ছিল। একটা সময় ছিল 1973-এর আগে 12 জন জুরিকে দায়িত্ব দেওয়া হতো আদালতের বাইরে অন্য কোনো স্থানে, যেটি নিশ্চয়ই করে বদ্ধ জায়গা হবে, সেখানে একটা বিচার অঙ্গন তৈরি করা। যেই বিচার ব্যবস্থার একটা শর্ত ছিল, ধরুন একজন কেউ খুন করেছে, সেই মানুষটাকে নয় দোষী 12 জনকেই বলতে হবে, নয় নির্দোষ 12 জনকেই বলতে হবে, মানে ডিসিশনটা হবে একটি। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে এই জুরি মেম্বারদের মধ্যে প্রত্যেকবারই বাকবিতণ্ডা লেগে যেত। তার কারণ তাদের পার্সোনাল লাইফ, আর তাদের এই পার্সোনাল লাইফের একে অপরের ওপর কাদা ছোড়াছুড়ির মাঝখানে ওই বিচার ব্যবস্থাটা আটকে পড়ে থাকতো সেই একইভাবে। এই করতে করতে 1973 সালে এই বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে রদ করে দেওয়া হলো। কিন্তু ওই যে সিনেমাটা, তার কনসেপ্টটা, তার গল্পটা রয়ে গেছে। কন্টেন্ট কোনোদিন মারা যায় না, ফুরিয়ে যায় না, আত্মার মতো অবিনশ্বর। আর সেই আত্মাটাকে ভালো করে কয়েদ করে নিয়েছিলেন সৃজিত মুখার্জি বহু বছর আগে, এবং বহু বছর ধরে সেই আত্মাটাকে লালন করে আমাদের কাছে এই সিনেমাটা সযত্নে নিয়ে এসছেন। এবার বলি, এক রুকা হুয়া ফয়সলার সঙ্গে এই সিনেমার প্রাথমিক পার্থক্য কি। এক রুকা হুয়া ফয়সলা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, সেখানে একটা বাপ ছেলের গল্প আছে। মানে বাবা মারা গেছে, ছেলেকে দোষী সাব্যস্ত করা হয়েছে যে ছেলেই বাবাকে খুন করেছে। আর সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমাটায় কি দেখানো হয়েছে, দুই ভাইয়ের গল্প। বড় ভাইকে ছোট ভাই খুন করেছে। দুটো ক্ষেত্রেই একটা জিনিস কমন, এই খুনের আগে পাড়া প্রতিবেশী আশেপাশ থেকে শুনেছে তাদের মধ্যে বাকবিতণ্ডা প্রায়শই হয় এবং একে অপরকে মুখে খুন করে দেওয়ার কথা বলে। মানে ওই ঝগড়ার সময় যেটা হয়, একদম মেরে ফেলে দেবো তোকে, এরম তো আমরা বলে থাকি সচরাচর, তা সেইটা অবধি সবাই জানে। এবার দুটো সিনেমার ক্ষেত্রেই দুজন প্রত্যক্ষদর্শীকে পাওয়া গেছে। এই সব কিছু মিলিয়ে এই সিনেমা দুটি কিন্তু সমান্তরালভাবে চলছিল। কিন্তু ওই যে সৃজিত মুখার্জি মানুষটাই যে একটু অন্যরকম, সমস্ত ভাবনাটাকে অন্যভাবে ঘুরিয়ে দিলেন আর এমন ভাবিয়ে তুললেন যে থিয়েটার হলে সিটটা যেন ঘরবাড়ি তৈরি হয়ে গেল।
ভাষার যুদ্ধ বলুন, রাজনৈতিক চেতনার যুদ্ধ বলুন, ধর্মের যুদ্ধ বলুন, নারী পুরুষের যুদ্ধ বলুন, এই নানানভাবে গল্পটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই যে 12 জনকে নিয়ে এই জুরি সিস্টেমটা তৈরি হতো, সেগুলো কিন্তু সমাজের 12 জন প্রভাবশালী পুরুষদের নিয়ে তৈরি করা হতো। কিন্তু সৃজিত মুখার্জি সেটাকে কিন্তু ভেঙে ফেললেন। তার যে জুরি মেম্বার, সেখানে 2 জন নারীর স্থান হলো। এই যে কথাগুলো বলছি, এই প্রত্যেকটা কথাই কিন্তু গল্প বলে দেওয়া নয়। এই প্রত্যেকটি কথা টিজার বা ট্রেলারে ছুঁয়ে যাওয়া হয়েছে। এবার আসি, যে কোনো সিনেমা তৈরি করতে গেলে কয়েকটা প্যারামিটারের দরকার হয়। সেই প্যারামিটারগুলো এই সিনেমার ক্ষেত্রে কতটা ভালো মন্দ। সংলাপ অসাধারণ, চিত্রনাট্য ফাটাফাটি, সম্পাদনা একেবারে গুছিয়ে নিটোল সুন্দর, অ্যাডাপ্টেশন অনুসরণ করা যতটা করার ততটাই। এতে কেউ বলতে পারবে না যে অ্যাডাপ্টেশন করার পরে আসল সিনেমাটার অবমাননা করেছেন। আর শেষে আসব অভিনয়। 12টা মানুষের অভিনয়, বলা বাহুল্য 13টা মানুষ। কেননা 12 জন তো জুরি মেম্বার, আর একজন এদের বাইরে ছিল। তার নামটা সবার আগে করে নিই। তিনি হলেন মঞ্চের স্বনামধন্য পরিচালক ও অভিনেতা কৌশিক কর। ছোট্ট একটি চরিত্র অভিনয় করে সবাইকে বুঝিয়ে দিলেন অভিনয় কোন জিনিসটাকে বলে। তোমার ঘরে বসত করে কয়জনা? ওই 12 জন। ওই 12 জনই আমার মনে এই মুহূর্তে বসত করছে। আপনাদের মনেও করবে, যারা যারা সিনেমাটা দেখবেন তাদের প্রত্যেকের মনে করবে। কৌশিক গাঙ্গুলি ভালো পরিচালক, ভালো অভিনেতা, সবাই জানে, কিন্তু এখানে যা করলেন ছারখার করে দিলেন। পরমব্রত চট্টোপাধ্যায়, এই সিনেমাটিতে ওনাকে দেখে অভিনয় শিখতে হবে। মঞ্চের আরেকজন স্বনামধন্য অভিনেতা কৌশিক সেন, এখন বুঝি বাংলা সিনেমার অতি প্রয়োজনীয় একজন মানুষ হয়ে দাঁড়িয়েছেন বা অভিনেতা হয়ে দাঁড়িয়েছেন। এই মুহূর্তের 5টি সিনেমা দেখলে 2টি বাংলা সিনেমার মধ্যেই তাকে পাওয়া যাচ্ছে, এবং তিনিও অসাধারণ অভিনয় করেছেন। অনির্বাণ চক্রবর্তী, সত্যি কথা বলতে ইচ্ছে করছে, এখন এই মানুষটা কালোবাজারি শুরু করেছেন। কৌশিক সেনের ক্ষেত্রে বললাম 5টায় 2টো, এনার ক্ষেত্রে বলতে হবে 5টায় 5টা সিনেমার মধ্যেই ইনি আছেন। তবে এই কালোবাজারি যতদিন চলে ততদিন আমরা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে থাকবো, ভালো অভিনয় দেখার সুযোগ পাবো। এরপরে যার কথায় আসবো, এই 12 জন জুরির মধ্যে খুব কঠিন একটা চরিত্র অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি। আবারও বলতে হবে অসাধারণ, অনবদ্য। রয়েছেন অনন্যা চ্যাটার্জি। সত্যি কথা বলছি, ওনার মতন পার্শ্ব অভিনেত্রী এই মুহূর্তে কজন যে আমাদের বাংলা সিনেমায় রয়েছেন সেটা কিন্তু একটু গুনে গুনে দেখতে হবে। সৌরসেনী মিত্র, উনি যেখানেই থাকেন, উনি যতটুকু অভিনয় করেন মন জয় করে নেন। এখানেও যে চরিত্রে অভিনয় করলেন একেবারে শেষ অবধি বুঝিয়ে দিলেন অভিনয় কোন জিনিসটাকে বলে। কাঞ্চন মল্লিক, জনারটা কমেডির, উনি প্রচুর সিরিয়াস চরিত্রে অভিনয় করেছেন, তা করেননি বলবো না, কিন্তু এই 12 জন জুরির মধ্যে কাঞ্চন মল্লিক কি করে এলো, এই প্রশ্নটা কিন্তু আমার ছিল, এবং সেই প্রশ্নটার উত্তর চপেটাঘাত দিলেন কাঞ্চন মল্লিক তার অভিনয়ের মাধ্যমে, এবং সপাট সপাট গালে দাগ নিয়ে বাড়িতে ফিরলাম। ঋত্বিক চক্রবর্তী আরেকজন অভিনেতা, যার সম্বন্ধে যত ভালো কিছু শব্দ প্রয়োগ করা যায় সবটাই যেন কম পড়ে যায়। শেষ সময় অবধি যদি মনে মনে ভাবেন, দর্শকদের মনে ইনি কিন্তু নেগেটিভ ক্যারেক্টার হিসেবেই থেকে যাবেন, কিন্তু ওই নেগেটিভিটির মধ্যেও উনি যে ধরনের অভিনয় করলেন সেটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। অর্জুন চক্রবর্তী একেবারে ধোপদুরস্থ ভদ্রলোকের মতন থেকে অভিনয়ের যে দীপ্তি, যে ডেপথ উনি দেখিয়ে দিলেন, সেটা কিন্তু আবারও বলি যে সবার মন কেড়ে নেওয়ার মতো। আর সবার শেষে ফাল্গুনী চ্যাটার্জি, এইখানটা একটু বলে দিই, বাঙাল ভাষা দিয়ে সারা সিনেমাটা জুড়ে এমন কিছু সংলাপ তার মুখ থেকে পেলাম এবং এত ভালো অভিনয় দেখতে পেলাম, সেই জন্য তাকে সত্যি কথা শ্রদ্ধা জানাতে হবে। পরিচালক সৃজিত মুখার্জির কথা প্রথম থেকেই বলেছি, তবে এই সিনেমাটা যদি দেখেন, আমি তো বলবো এত ভালো সিনেমা কিন্তু চট করে আপনারা মিস করবেন না। সেই কারণে বলছি, এই সিনেমাটা দেখলে পরিচালক সত্তার কথা আরও বেশি করে প্রকাশ পাবে। পাশাপাশি আবারও একজনের নাম করতে হবে, শুভদীপ গুহ ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে। আবারও বলছি, এই মানুষটা
যতগুলো সিনেমায় থাকছে সেই সিনেমাগুলো কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা মিউজিক, প্রত্যেকটা গানে অন্য মাত্রা এনে দিয়েছে এই সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটির মধ্যে। এতটাই বলার। আশা করি ভালো লাগলো। যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যাদের এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি নিশ্চয়ই করে আমার পাশে দাঁড়াবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।